ভাবছো? কি ভাবছো? ৩৫ বছর একসাথে থাকাটা বিস্ময়কর বটে। কিভাবে পারলেন ওনারা? রিদওয়ান মোলায়েম একটা হাসি দিল। নরম রোদের আলোয় হাসিটা বড়ই সরল লাগলো সাইলার কাছে। রিদওয়ান কোমল কণ্ঠে বলল, শোনো, ভালোবাসা থাকলে ৩৫ কেন, ৭০ বছর একসাথে থাকা যায়। আর ভালোবাসা না থাকলে একদিনও নয়। শায়লা চুপ করে শুনল। রিদওয়ানের কথা শেষ হতেই বলল, একটা প্রশ্ন করব। রিদওয়ানের ভ্রু কুঁচকে গেল, তবুও জানতে চাইল। কি বলবে বলো। যতদূর জানি হুট করে বিয়েতে রাজি ছিলেন না, তবু কি করে আমার পরিবারের সবার জন্য দায়িত্ব পালন করছেন? এটা কি মন থেকে করেন, নাকি দায়িত্ব ভেবে করেন, নাকি ভালোবেসে? একটা প্রশ্নের জায়গায় অনেকগুলো প্রশ্ন একসাথে করে শায়লা জড়সড় হলো। কিছুটা অস্বস্তি ফুটে উঠল ওর চেহারায়। রিদওয়ানের চেহারায় গাম্ভীর্যের আভাস। সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়নি শালা, কিন্তু উত্তর সময়ের সাথে সাথে পেয়ে যাবে তুমি। এখন কোনো মিথ্যে স্তুতি গাইতে চায় না, শুধু এটুকু বলবো, কাজগুলো করতে খারাপ লাগছে না, লাগলে আমি করতাম না। দুজনের মাঝে নীরবতা নেমে এলো। অনেকটা সময় চুপচাপ বসে থাকার পর রিদওয়ান তাড়া দিল, এখানে বসে থাকবে নাকি কোথাও যাবে? শায়লা উঠে দাঁড়ালো। চলুন যাই, আঙ্কেল আন্টির জন্য গিফট কিনবো। কি পছন্দ করে আপনার মা? রিদওয়ান বিরক্ত হলো। গিফট কি মায়ের পছন্দ দেবে? তুমি নিচে কিছু পছন্দ করে কিনে দাও। শায়লা ভাবনায় ডুবে যায়। কি দেবে? কি পেলে খুশি হবে মহিলা? টিউশন করিয়ে বেশ কিছু টাকা জমিয়েছে শায়লা, সেটা আজ খরচ করতে হবে। কি ভেবে আচমকা রিদওয়ানকে প্রশ্ন করলো। আপনার জন্মদিন কবে? রিদওয়ান থতমত খেলো। কেন হঠাৎ আমার জন্মদিন নিয়ে কেন পড়লে? এমনিতে বলুন না, কবে? এ বছরটা চলে গেছে বহু আগে, আগামী বছর আবার। আমাকে বলবেন না কেন? রিদওয়ান ফিক করে হাসলো। কিভাবে বলবো? তোমার সাথে তখন দেখা হতো না তো। শায়লা চুপ করে গেল। এসব দিবস টিবস পালনের অভ্যাস নেওয়ার তাই মনে রাখারও প্রয়োজন মনে করেনি সে। কিন্তু এখন দেখছে মনে রাখতে হবে। বিশেষ দিনগুলো আনন্দে কাটালে খারাপ হয় না। সন্ধ্যায় শায়লাকে হলের সামনে নামিয়ে দিতে এসে একটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে দিল রিদওয়ান। শায়লা হতবাক হয়ে বলল, এটা কি? তোমার জন্য গিফট। কখন কিনলেন? আমি দেখতেই পাইনি তো। তাছাড়া গিফট কিনলেন, পয়সা পেলেন কোথায়? একের পর এক প্রশ্ন ছুড়ে রিদওয়ানের দিকে সন্দেহের নজরে তাকায় শায়লা। রিদওয়ান রাগালো না, বরং শান্ত গলায় জবাব দিল, টিউশনে কি শুধু তুমি করতে পারবে? কোন রুল বুকসে এই কথাটা লেখা আছে? শায়লা থতমত খেলো। না মানে, এমন কিছু বলতে চাইনি আমি। আপনি তো কখনো বলেননি আপনি টিউশনি করেন। তোমাকে কখনো কিছু দেওয়া হয়নি, তাই দিলাম। তোমার যখন মন চাইবে পড়বে। থ্যাংক ইউ। শায়লা ছোট্ট করে জবাব দিল। হাজারো প্রশ্ন করলেও কেন যেন গিফট পেয়ে ভালো লাগছে তার। বাবা ছোটোবেলায় এমন হুটহাট গিফট আনতো। এই এতগুলো বছরে গিফট দেওয়া নেওয়া ভুলেই গেছে শায়লা। আজ রিদওয়ান নতুন করে পুরনো অনুভূতি জাগিয়ে তুলল যেন। ভীষণ ভালো লাগার মন আচ্ছন্ন হয়ে যায়। গুনগুন করতে করতে রুমে ঢুকলো শায়লা। কৌতূহলের আতিসাহ্যে প্যাকেট খুলে দেখলো একটা আকাশি জমিনে নীল পাড়ের মণিপুরি শাড়ি দিয়েছে রিদওয়ান। শাড়িটা এপাশ ওপাশ করে কয়েকবার গায়ে ধরে শায়লা। মুগ্ধ নয়নে আয়নার উপাসের মেয়েটাকে দেখে। চোখ বুজে কল্পনা করে শাড়ি পরা শায়লাকে। চেহারা জুড়ে খুশির দ্যুতি ছড়িয়ে যায়। হুট করে অস্থিরতা গ্রাস করে শায়লাকে। শাড়ি পরা নিজেকে রিদওয়ানের চোখে দেখায় তারা তার মধ্যে। অস্থির পায়চারি করে ঘরময়। বারে বারে ঘড়ি দেখে। পড়াশোনা শিকড়ে উঠল। সামনে বই থাকার পরেও বারবার কেবল শাড়িটার দিকে তাকাচ্ছে। প্রতিটা ক্ষণকে মনে হচ্ছে এক যুগ। ওর রাত যেন ফুরাতেই চায় না। শায়লা জীবনে এই প্রথমবারের মতো এক সন্ধ্যা নামার অপেক্ষায় ছটফট করতে লাগলো। একটি অস্তগামী সূর্যের অপেক্ষায় উদ্গ্রীব হলো। আজ শায়লা তৈরি হয়ে রিদওয়ানের জন্য অপেক্ষা করছিল। নিজেকে রিদওয়ানের চোখে দেখার তাড়া ছিল ভীষণ। তাই সে ফোন দেওয়া মাত্রই শায়লা দৌড়ে নিচে নেমে এলো। শায়লাকে দেখে রিদওয়ান অনেকটা ধাক্কা মতো খেলো। খুব সাধারণ সাজ শায়লার। রিদওয়ানের কেনা শাড়িটা শায়লার পরনে। ওর লম্বা চুলগুলো বেনি করে আটকে রাখা। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়া। এতেই শায়লাকে অনন্য লাগছে। সবচেয়ে বড় কথা, আকাশি রঙের শাড়িতে শায়লাকে অনেকটা রোদ ঝলমলে আকাশের মতো লাগছে। রিদওয়ান প্রথমবারের মতন নিজের মুগ্ধতা না লুকিয়ে শায়লার দিকে তাকিয়ে থাকলো নির্নিমেষ।
রিদওয়ানের মুগ্ধ দৃষ্টিতে লাজে সিক্ত হলো শায়লার তনুমন। সে খুব ধীর পায়ে হেঁটে এসে রিদওয়ানের সামনে দাঁড়ালো। লালিমা ছড়ানো গাল নিয়ে অস্ফুটে বলল, কি দেখছেন? তোমাকে। ইউ লুক বিউটিফুল। সাজো না কেন মেয়ে? রিদওয়ান স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল। ওর মধ্যে কোনো জড়তা নেই, দ্বিধা নেই, মনের ভাব প্রকাশে স্পষ্টভাষী সে। তার কথা শুনে শায়লার লাজ গাঢ় হলো। সে মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল, সাজতে ভাল লাগে না আমার, আমি পারিও না সাজতে। আজকে রুমমেট আপু সাজিয়ে দিল। শায়লার সরলতায় আর এক দফা মুগ্ধ হলো রিদওয়ান। সে মুচকি হাসল। তা কার জন্য সাজলে? শাড়িটা কার জন্য পরা হলো? শায়লার বলতে ইচ্ছে করলো, আপনার জন্য পড়েছে, কিন্তু তা না বলে বলল, ও মা, কার জন্য পরবো আবার? আপনি বলেছেন যখন ইচ্ছে হবে শাড়ি পরবে। আপনার বাবা মার ম্যারেজ ডে অনুষ্ঠানে যাব, শাড়িটা পরতে ইচ্ছে হলো তাই পরেছি। উত্তর শুনে রিদওয়ানকে কিছুটা ম্লান দেখায়। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, চলো যাও যাও, নয়তো দেরি হবে। শায়লা বিনা বাক্যে মেনে নিল। চুপচাপ গাড়িতে উঠে বসলো। অনেকটা সময় দুজনে চুপচাপ। শায়লা বার কয়েক আর চোখে দেখেছে রিদওয়ানকে। অফ হোয়াইট পাঞ্জাবি পরা রিদওয়ানকে হ্যান্ডসাম লাগছে। হঠাৎ রিদওয়ানের নজর গেল শায়লার বাঁ হাতে। একটা সোনালি বেল্টের ঘড়ি বাঁ হাতে। অনামিকায় চকচক করছে সাদা পাথর বসানো সোনার আংটিটি। রিদওয়ানের মুখের হাসিটা ফেরত এলো। সে উৎসাহী হয়ে প্রশ্ন করল, এটা কি বিয়ের আংটি? শায়লা চমকে উঠল। নিজেকে সামলে নিয়ে ম্রিয়মান গলায় বলল, আপনাদের বাসায় গেলে এটা পরি। কেন? আমি তো শুনেছি বিয়ের আংটি খুলতে হয় না। ও, আমার আসলে লজ্জা লাগে, অযথা প্রশ্ন এড়াতেই পড়া হয় না। রিদওয়ান আর কিছু জানতে চায় না। পরের রাস্তাটুকু দুজনাই চুপচাপ বসে রইল। জাকিয়া আর ওয়াহেদের 35তম বিবাহবার্ষিকীর আয়োজন জমকালো না হলেও কম নয়। তাদের 3 ছেলের পরিবার, মেয়ে জামাই বাচ্চা কাচ্চা সহ জনাবিশেক লোক হবে। শায়লা সবাইকে সালাম দিল, কুশল বিনিময় করলো। জাকিয়ার আর ওয়াহেদের জন্য কাপল ঘড়ি উপহার হিসেবে এনেছে শায়লা। ওয়াহেদ বেশ খুশি হলো শায়লার গিফট পেয়ে। যদিও বারবার বলেছিল গিফটের কোনো প্রয়োজন ছিল না, তবে শায়লার দেওয়া ঘড়িটা পরে নিল সে। ঘড়ি হাতে দিয়েই কেক কাটলো। শায়লার খুব ভালো লাগলো ওয়াহেদের আচরণ। মানুষটা একদম শুরু থেকে ওর প্রতি আন্তরিক। ওয়াহেদের কাছ থেকে বাবা সুলভ আচরণ পায়। এর জন্য মনে মনে ভীষণ কৃতজ্ঞতা বোধ করে শায়লা। এদিকে এতদিন পরে চাচিকে পেয়ে রোদেলা ভীষণ খুশি। ভাগ্যিস রোদেলার জন্য টেডি এনেছিল শায়লা। টেডি পেয়ে সে চাচির দুগালে চুমু দিল। তা দেখে রিদওয়ান ভ্রুকুটি করে। বারে রোদু, আদর পাওয়া তো সহজ জানতাম না। শায়লা চোখ পাকিয়ে জানতে চাইল, কি বলতে চাইছেন আপনি? শায়লার আক্রমণাত্মক ভাব দেখে ভড়কে গেল রিদওয়ান। কি বলবো, এমনি বললাম আর কি। বাচ্চাদের মন কত পরিষ্কার, সামান্য উপহার পেয়ে কতটা খুশি হয়ে যায় ওরা। ভালোবাসা প্রকাশে একদমই দেরি করে না। আর বড়দের কথা কি বলবো। শায়লা ক্রুদ্ধ নয়নে তাকালো রিদওয়ানের দিকে। রিদওয়ান ঢোক গিলল। আরে বাবা, আমাকে এভাবে দেখছো কেন? কিছু বলেছে তোমাকে? আপনার ঝিকে মেরে বউকে শেখানোর ফর্মুলা খুব জানা আছে আমার। রিদওয়ান ফিক করে হাসলো। বাহ, বলতে আছে দেখছি তোমার মাথায়। আমি তো ভেবেছি তোমার মাথায় গেলো বলতে কিছুই নেই। শায়লা তেড়ে আসছিল কিছু বলতে, এমন সময় মুনিয়া এলো। তোরা সে তখন থেকে আলাদা হয়ে কি গুজগুজ করছিস? সবার মধ্যে থেকে আলাদা থাকাটা খারাপ দেখায়, জানিস না? রিদওয়ান বিরক্ত হয়ে বোনকে দেখলো এক নজর। শায়লা কাচুমাচু হলো। মুনিয়া শায়লার দিকে তাকিয়ে চোখ নাচায়। তুমি শুধু রোদেলার জন্য খেলনা এনেছো, আমার ছেলে দুটোর জন্য কিছু আনোনি? শায়লা কিছু বলার আগে রিদওয়ান পাশ থেকে বলল, সবার জন্য এনেছে আপা, এই যে তোর 2 ছেলের জন্য খেলনা শালা নিজেকে এনেছে। যাক, তাও ভালো এনেছো। আমি তো ভেবেছিলাম তুমি ওদের ভুলে টুলে যাবে। কথাটা বলে মুনিয়া সামান্য হাসলো, যেন হাসি দিতে কষ্ট হচ্ছে। শায়লাও প্রত্যুত্তরে হাসলো। তা গিফট কেনার টাকা পেলে কোথায়? রিদওয়ান দিল? আচমকা এমন প্রশ্নে শায়লা চমকিত। সে রক্তশূন্য দৃষ্টিতে রিদওয়ানকে দেখল। শায়লার এমন অবস্থা দেখে রিদওয়ান রেগে গেল। বোনের ওপর চেঁচিয়ে উঠল। এসব কী ধরনের কথা আপা? মুনিয়া হাসলো। ওমা, কি ভুল বললাম? ও সবার জন্য উপহার কিনে এনেছে। ও ছাত্রী মানুষ, এতগুলো টাকা কোথায় পেল জানতে চাইবো না? না চাইবি না, এটা অভদ্রতা।
শাইলাকে কথা বলার সুযোগই দিচ্ছে না রিদওয়ান। মুনিয়া তাচ্ছিল্যের হাসি দিল। বাহ, তোর কাছ থেকে এখন ভদ্রতা শিখতে হবে, দারুণ বললি। রিদওয়ান ভীষণ রেগে বলল, আপা, কাউকে অপমান করার শিক্ষা কোত্থেকে পেয়েছিস বলতো? আমি অবাক হয়ে যাচ্ছি তোকে দেখে। মুনিয়া একরোখা স্বরে বলে উঠল, আমি অবাক হচ্ছি তোকে দেখে। এই, তুই না বিয়েতে রাজি ছিলি না? 6 মাস তো বইয়ের খবরও নিসনি, হুট করে এত ভালোবাসা উতলে উঠছে কেন? বউয়ের প্রতি ভালোবাসা উতলে উঠবে না তো কি পরমের প্রতি ভালোবাসা উতলে উঠবে? রিদওয়ান চেঁচিয়ে উঠল। শাইলার কাঁদো কাঁদো হাল, দুই ভাই বোনের অবস্থা দেখে ভীষণ অপমান লাগছে তার। কতটা শখ করে শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিল আজ, অথচ কি হয়ে গেল? সে কম্পিত কণ্ঠে অনুরোধ করল, প্লিজ তোমরা থামো না, এরকম করছো কেন? মুনিয়া চেঁচিয়ে উঠল, তুমি চুপ করো, সব তোমার জন্য হয়েছে। গ্রামের মেয়ে মানে পেচুক, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, অথচ আমার ভাইয়ের মাথা খেয়ে বসে আছো। শায়লা অপমানে নীল হলো। এরকম আচমকা আক্রমণে দিশেহারা হয়ে সে কাঁপছে। মুখ দিয়ে একটা কথাও এলো না। ওদের চেঁচামেচিতে জাকিয়া আর ওয়াহেদ ছুটে এলো। জাকিয়া তিনজনের উপর তীক্ষ্ণ নজর বুলিয়ে জানতে চাইল, কি হয়েছে মুনিয়া? রিদওয়ান চেঁচাচ্ছে কেন? মুনিয়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো, সে আমার সাথে কি পরিমাণ অভদ্রতা করলো আজ, আমি ভাবতেও পারছি না। ওয়াহেদ রিদওয়ানের দিকে তাকালো। কি হয়েছে রিদু? মুনিয়া কি করেছে? রাগে রিদওয়ানের মুখ চোখ লাল। সে ওয়াহেদের দিকে তাকিয়ে বলল, সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো বাবা। আমার বোন যে মানুষকে সম্মান দিতে পারে না তা আজ জানলাম আমি, এবং জেনে আমি ভীষণ কষ্ট পেলাম। ওয়াহেদকে হতবিহ্বল দেখায়। রিদওয়ান সর্বদা শান্তশিষ্ট, কখনো রেগে যায় না। এর আগে একবার রিদওয়ান এর এমন রাগ দেখেছিল। নিশ্চয়ই মুনিয়া সাংঘাতিক কিছু করেছে। ওয়াহেদ বেশ কড়া গলায় মুনিয়াকে বলল, তুই কিছু বলেছিস ওদের? কি বলেছিস? কেন রেগে গেল ওরা? বাবার কণ্ঠ শুনে ভয় পেল মুনিয়া। বাবা সহজে রাগে না, তবে রাগলে ভয়ঙ্কর হয়ে ওঠে। মুনিয়া ভয় পেয়ে গেল। কি বলবে বাবাকে? পুরো ঘটনা শুনলে বাবা কি করবে তাকে? দোষ তো আসলে তারই। মুনিয়া আমতা আমতা করে শায়লার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। শায়লার মুখে ঘন মেঘের ছায়া, চোখ দুটো জলে টইটম্বুর হয়ে আছে। যখন তখন বৃষ্টি নামবে। নিজেকে সামলে নিতে সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল। ঘরে উপস্থিত সকলেই হতবাক। রিদওয়ান রেগে চৈতন্য হারিয়ে বলে বসল, আচ্ছা করলি, খুব খারাপ কাজ করলি আপা। আজ থেকে চিরদিনের জন্য তুই আমার নজরে ছোট হয়ে গেলে, আর তোর সাথে সম্পর্কটাও আর আগের মতো রইল না। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো বোন আছে। ভালো থাকিস। বলে রিদওয়ান আর বসে থাকলো না। শায়লার মতোই ছুটে বেরিয়ে এলো বাড়ি থেকে। অস্থির হয়ে আশেপাশে তাকালো। শায়লা কোথায় গেল? মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ভীষণ আত্মাভিমানী মেয়ে, অভিমানে আবার কোনো দুর্ঘটনা না ঘটিয়ে ফেলে। ভাবনা মাথায় আসতে ভয়ে বুক কেঁপে ওঠে রিদওয়ানের। এমন কিছু হলে কি জবাব দেবে রুবিনাকে? চিন্তায় রিদওয়ান ঘামতে শুরু করে। রিদওয়ান চলে যাওয়ার পরে ওয়াহেদ ক্রুদ্ধ হয়ে মুনিয়াকে দেখল। শীতল গলায় জানতে চাইল, তুই শায়লাকে কি বলেছিস মুনিয়া? সত্যি করে বল। মুনিয়া ঢোক গিলল। মায়ের দিকে তাকালো। জাকিয়া এগিয়ে এলো। তুমি ওকে এত জেরা করছো কেন? যেটাই বল, মেয়েটার এত রিয়েক্ট করার দরকার কি? ওয়াহেদের তীব্র বিতৃষ্ণা নিয়ে জাকিয়াকে বলল, বাবা শখ করে রিদওয়ানকে বিয়ে দিয়েছে নিজের পছন্দের মেয়ের সাথে। মেয়েটা ভালো, ভদ্র, অথচ তোমরা সেই মেয়েটাকে নানাভাবে হেনস্থা করছো। কি চাইছো তোমরা সেটা পরিষ্কার বুঝতে পারছি। জাকিয়া বিস্মিত হওয়ার ভান করলো। কি চাইছি? অভিনয় করো না জাকিয়া, অন্তত আমার সাথে অভিনয় করো না। ওয়াহেদের ঝাঁঝালো দৃষ্টি জাকিয়াকে দমাতে পারল না। সে মুখটা দুঃখী দুঃখী করে বলল, এখানে অভিনয়ের কি দেখলে? তাছাড়া সেদিনের আশা একটা মেয়ের জন্য তুমি তোমার বউয়ের আর মেয়েকে কথা শোনাচ্ছ? মেয়েটা তোমার এত আপন, আমরা কেউ না। ওয়াহেদ বিরক্তির চরম সীমায় পৌঁছে উত্তর করলো, মেয়েটা তোমার ছোট ছেলের বউ। মেয়েটার কথা না ভাবলে অন্তত রিদওয়ানের কথাটা ভাবো। স্পষ্ট বুঝতে পারছি রিদওয়ান মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে। জাকিয়া ফুঁসে ওঠে। সব তোমার বাবার চার। ইচ্ছে করে ওকে ডেকে নিয়ে মেয়েটার সাথে জোর করে ভাব জমানোর চেষ্টা করছে। আর কত জাকিয়া, বাবার প্রতি আর কত অভিযোগ দিল তোমার অন্তর শান্ত হবে?
আমি বুঝে পাই না বাবার প্রতি কেন এত রাগ তোমার। বুড়ো একজন মানুষ শেষ বয়সে এসে একটা ইচ্ছে পূরণ করেছে, তাতে কেন তোমার গা জ্বলছে? ওয়াহেদ ধৈর্যহারা হয়ে গেল। জাকিয়া ওয়াহেদের দিকে তাকিয়ে বলল, কারণ ইচ্ছে পূরণে আমার ছেলে হাতের হিসাবে ব্যবহার হয়েছে। এবার যেন ওয়াহেদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তুমি মা না আর কিছু? দেখতে পাচ্ছ না যে হৃদয় মেয়ে সহ্য করতে পারতো না, সে শায়লার প্রতি কতটা দায়িত্ববান। ধীরে ধীরে ছেলেটা স্বাভাবিক হচ্ছে, তবুও তোমার শায়লাকে ভালো লাগছে না শুধুমাত্র বাবার পছন্দ বলে। তোমার ঈর্ষার লেভেল দেখে খারাপ লাগছে জাকিয়া। এত ঈর্ষা ভালো নয়। তোমার এই ব্যবহারে আমার ছেলেটা না কষ্ট পায়। ওয়াহেদ এবার মুনিয়ার দিকে তাকালো। তুমি নিশ্চয়ই মেয়েটার আত্মসম্মানে আঘাত করেছ, তা না হলে ও চলে যেত না। খুব খারাপ কাজ করেছো মুনিয়া। ও এমনিতে এ বাড়িতে আসতে চায় না। অনেক রিকোয়েস্ট করে এনেছিলাম, অথচ তুমি আমার মান রাখলে না। তুমি হয়তো জানো না মেয়েটা কতটা ভালো ছাত্রী, নিজের পড়ার খরচ নিজে ম্যানেজ করছে। হৃদয়ন বা অন্য কারো টাকাও ছুঁয়েও দেখবে না। মুনিয়া আমতা আমতা করে। আমি তো কেবল জানতে চেয়েছি এত গিফট করার টাকা সে পেল কোথায়। ওয়াহেদ হতাশ চোখে মুনিয়ার দিকে তাকালো। অনেকগুলো টিউশনি করায় ও। শপিং এর জন্য অন্যের টাকা কেন লাগবে ওর? নেওয়ার হলে তো ওর বাবার টাকায় নিত। ওর বাবা ওদের প্রচুর টাকার অফার দেয়, কিন্তু ওরা সবিনয়ে ওদের বাবাকে প্রত্যাখ্যান করে। ওয়াহেদ থেমে লম্বা শ্বাস নিয়ে বলল, একটা কথা পরিষ্কার করে বলে দেই, তোমরাও কান খুলে শুনে নাও। তোমাদের সবার কাছে অনুরোধ, দয়া করে শায়লার পিছনে লাগবে না। শায়লা এ বাড়ির বউ, এটা মেনে নাও তোমরা। বাবার বন্ধুর মেয়ে এ বাড়িতে সসম্মানে থাকবে। এটুকু যদি তোমাদের ভালো না লাগে, আমিই চলে যাব এ বাড়ি থেকে। সারা জীবন বাবার জন্য কিছু করিনি, এখনো মানুষটাকে এতটুকু শান্তি যদি দিতে না পারি, তাহলে ছেলে হিসেবে ব্যর্থতা আমার। আমি সে ব্যর্থতা মেনে নিয়ে সরে যাব তোমাদের জীবন থেকে। কল্যাণ এবার কথা বলে। এসব কি কথা বাবা? দুনিয়ার সাথে সাথে তুমিও বাচ্চা হয়ে গেলে নাকি? সায়রাকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নেই। মেয়েটা ভালো, রিদওয়ান ভালো থাকবে ওর সাথে। ওয়াহেদ মাথা নাড়ে। তোমরা মেনে নিলেও তোমাদের মায়ের আপত্তি আছে। সে নানাভাবে শায়লাকে হেয় করার চেষ্টা করে, এটা দেখোনি? পল্লবী আর মালিহা দৃষ্টি বিনিময় করলো। দুজনেই চুপ করে থাকলো। বৌতো তারাও তাই এই আলোচনায় যেতে চায় না। জাকিয়া ঠোঁট কামড়ে রাগ নিয়ন্ত্রণ করে। মুনিয়া উঠে দাঁড়ালো। আমি তাহলে যাই। যাও, অনুষ্ঠান তো পণ্ড, তবে খাবার আছে, খেয়ে নাও। আর ও বাড়ির সবার জন্য নিয়ে যাও। মুনিয়া ঠোঁট বাঁকালো। লাগবে না। ওয়াহেদ ভ্রুকুচকে বলল, লাগবে না কেন? বড় বৌমা, মুনিয়ার খাবার দিয়ে যাও। জি বাবা। পল্লবী উত্তর দিল। ওয়াহেদ পুনরায় মেয়ের দিকে তাকিয়ে বলল, আর মুনিয়া শোন, কথাবার্তায় সংযমের পরিচয় দাও। অকারণে কাউকে কষ্ট দেওয়া ভালো কথা নয় মা। তুমি কাউকে কষ্ট দিলে সেই কষ্ট কাল তোমার জীবনে ফেরত আসবে, ধরে নিও। তাই আগে থেকে সাবধান হও। জাকিয়া তেতে উঠল। কেমন বাপ তুমি? মেয়ের কষ্ট কামনা করছো? ওয়াহেদ হতাশ চোখে জাকিয়াকে দেখল, তারপর ধীর পদক্ষেপে নিজের কামরায় চলে গেল। যারা নেতিবাচক মনোভাব পোষণ করে তাদের বোঝানো বড্ড কঠিন কাজ। ওয়াহেদ বেশ চিন্তিত হলো। শায়লা আর রিদওয়ানের সম্পর্কটা শুরু হতেই শেষ না হয়ে যায়। এলোমেলো হাঁটছিল শায়লা, জলে ভেজা ঝাপসা চোখে সামনে কিছুই দেখতে পাচ্ছে না। আজকের আগে নিজেকে এত ভাঙাচোরা আর লাগেনি আগে। যেই সম্পর্কে জড়াতে চায়নি সেই সম্পর্ক থেকে এমন অপমান কে মেনে নেবে? দাদার উপর শায়লার পুরনো রাগটা ফেরত এলো। আরও জোরে জোরে হাঁটতে থাকে সে। নয়ন দুটো থেকে অবিরাম জলের ফোয়ারা বয়ে চলেছে। খুব ইচ্ছে করছে দাদাজানকে ফোন করে বলতে, বিয়েটা কেন দিল? অপমান করার জন্য? মানুষের কটু কথা কি কম শুনেছে জীবনে? নতুন করে কেন আরও কিছু মানুষকে জুটিয়ে দিল? ভাবতে ভাবতে হঠাৎই ইটের টুকরোতে হোঁচট খেয়ে পড়ে গেল শায়লা। ভীষণ ব্যথা পেল হাঁটুতে। দাঁতে দাঁত চেপে অনেক কষ্টে উঠে দাঁড়াতেই টের পেল পায়ের পাতায় কয়েক ফোঁটা রক্ত পড়ল। ভয় পেয়ে শাড়িটা হাঁটু বরাবর চেপে ধরতেই কাপড় ভিজে গেল রক্তে। ভীষণ জ্বলছে হাঁটুর জায়গাটা। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল শায়লা। এই শারীরিক ব্যথা তুচ্ছ কিছুক্ষণ আগে পাওয়া মানসিক আঘাতের কাছে। শায়লা কাপড়ে লেগে থাকা ময়লা ঝেড়ে পুনরায় হাঁটতে শুরু করে। পায়ে ব্যথায় কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চোখ দুটো মুছছে বারবার। শালা থামো প্লিজ, কোথায় যাচ্ছ? চমকে পিছু ফেরে শায়লা।
পেছনে ফিরে রিদওয়ানকে দেখতে পেল। শায়লার পেছনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে ছেলেটা। কিছুক্ষণ আগের ঘটনা সমস্ত রাগ গিয়ে পড়ল রিদওয়ানের ওপর। সে চেঁচিয়ে উঠল। জাহান্নামে যাচ্ছি, যাবেন? চলুন একসাথে যাই। রিদওয়ান হতচকিত হলো। শায়লার মেজাজ হালকা করার চেষ্টায় উত্তর দিল, স্ত্রী যেখানে যাবে স্বামীর তো বাধ্য হয়ে সেখানে যেতে হবে, কি আর করা। চলো চলো যাই জাহান্নামে। শায়লার লাগ পড়ল না তাতে। সে চোখ দিয়ে রিদওয়ানকে ঝলসে দিতে চাইল। ফান করছেন? আমাকে হেনস্থা হতে দেখে খুব মজা লাগছে আপনার, তাই না? রিদওয়ান ব্যথিত নয়নে তাকালো। এই বুঝলে আমাকে? এতক্ষণ কি আমি কিছু করেছি, কিছু বলেছি তোমাকে? আমার উপর রাগ কেন দেখাচ্ছ? শায়লা একটুও না দমে উত্তর দিল, এত ভালো সাজতে যাবেন না। আপনারা বড়লোকগুলো সবাই এক, নিজেদের বাদে বাকি সবাইকে ধূলিকণা মনে করে উড়িয়ে দিতে চান। আমার সামনে আর ভং করে থাকবেন না, আপনাদের চেনা শেষ আমার। রিদওয়ান কোমল কণ্ঠে বলল, একজনের রাগ আরেকজনকে দেখো নাকি ভালো? শালা প্লিজ, ওদের জন্য নিজেকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। শায়লা গা ঝাড়া দিল। এসব মন ভোলানো কথা বলবেন না প্লিজ। কোনো কথাতে আর আমি পড়ছি না। আমি তো আসতে চাই না আপনাদের বাড়িতে। বারবার নিজেরা ডেকে এনে অপমান করেন কেন? কি দোষ আমার? আপনি কি জোর করে বিয়ে করেছি, নাকি আপনার পরিবারকে বাধ্য করেছি? কেন তারা এমন করে? রিদওয়ান চুপ করে রইল। শায়লার অভিযোগ সত্য, তাই অভিযোগ খণ্ডনের কোনো চেষ্টা করে না সে। রিদওয়ান একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ে। শায়লাকে ডাকলো। চলো ক্যাম্পাসে ফিরি। শায়লা মাথা নাড়ালো। আপনি যান, আমি যাব না আপনার সাথে। অকারণে জেদ কেন করছো শায়লা? এতক্ষণ যা বলেছে শুনেছি, তাই বলে যা খুশি তাই করবে? শায়লা গোয়ারের মতো উত্তর দিল। হ্যাঁ করব। কি করবেন আপনি? রিদওয়ান শান্ত নজরে শায়লাকে দেখল। মাকে ফোন করে বলবো তার মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারেনি, সে স্বামীর কথা শোনে না, বেয়াদব। মায়ের কথা শুনে শায়লা চুপ করে গেল। মেজাজ ভীষণ খারাপ হলেও জবাব দিল না কোনো। চুপচাপ এসে রিদওয়ানের পাশে বসলো। রিক্সা চলতে শুরু করলো। শায়লা অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। রিদওয়ান ওকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। মাঝে মাঝে অবাক হয়ে নিজেকে দেখে। কেন সেই মেয়েটাকে নিয়ে এত ভাবে? এমন কি আছে মেয়েটার মধ্যে? কেন মেয়েটার জন্য কিছু করতে ভালো লাগে তার? মেয়েটার মন খারাপ দেখলে কেন বুকের মাঝে হাহাকার হয়? পৃথিবী ওলট পালট করে দিতে মন চায়। অনেক ভেবেও উত্তর পায় না রিদওয়ান। এই যেমন এই মুহূর্তে মেয়েটার বাচ্চাদের মতো ফুলিয়ে রাখা অভিমানী মুখটা দেখে আদর করে দিতে মন চাইছে। বলতে ইচ্ছে করছে, পৃথিবী যে যাই বলুক, আমি তো জানি তুমি কেমন, তাই কারো কথায় কিচ্ছু মনে করো না মেয়ে। আমি তোমাকে বিশ্বাস করি ভীষণভাবে। নিজের মনের ভাবনায় নিজেই চমকে উঠল রিদওয়ান। এসব কি ভাবছে সে? শায়লা জানলে কি ভাববে? বেচারি তাকে বিশ্বাস করে, করুক। সে তো বিশ্বাস ভাঙছে না। সে কেবল ওর ভাঙা মনটা জোড়া দিয়ে ওকে ভালোভাবে বাঁচতে শেখাচ্ছে। রিদওয়ান নিজেকে প্রবোধ দিল। সে আলতোভাবেই শায়লার হাতে হাত রাখলো। রাগ করে না বউ, আমি আছি তো পাশে। রিদওয়ানের কাতর গলায় বলা বাক্যে এমন কিছু ছিল যে শায়লা চমকে ওঠে তার দিকে তাকালো। রিদওয়ানের চোখ দুটোতে রাজ্যের অনুভূতি জমা হয়েছে। ঠিক কী বলতে চাইছে ওর গভীর দুই নয়ন অবোধ শায়লা বুঝল না। তবে ওর অভিমান খানিকটা হালকা হলো। বুকের মধ্যে কষ্টের অনুভূতিতে কিছুটা প্রলেপ পড়ল বুঝি। অনেকটা সময় দুজন দুজনার দিকে তাকিয়ে রইল। বিব্রত হয়ে শায়লাই নজর ফিরিয়ে নিল। তার দৃষ্টি সোজা সামনের রাস্তায়। সেদিকে তাকিয়ে থেকেই সে মৃদুস্বরে বলল, কি বললেন? বউ? এত সহজে মেনে নিলেন? আপনি আমাকে দয়া করছেন না তো রিদওয়ান? আপনার দাদাজানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে আমাদের সম্পর্কের নাম দিচ্ছেন না তো? কয়েক বছর পর আবার দেখা যাবে, লাইফ পার্টনার হিসেবে আমাকে অযোগ্য লাগবে আপনার। এর চেয়ে আগে ভাগে বলে দেওয়া ভালো। আমি মেনে নেব রিদওয়ান, কিন্তু এখন এসব বলে পরে আমাকে মাঝ রাস্তায় একা ফেলে যাবেন, তা সহ্য করতে পারবো না। বলে পুনরায় রিদওয়ানের দিকে তাকালো শায়লা। একসাথে এতগুলো কথা রিদওয়ানের হজম হলো না ঠিক। সে সহসাই দেওয়ার মতো কোনো জবাব খুঁজে পেল না। কিছুক্ষণ ভাবলো, ভেবে খানিক বাদে বলল, জীবনকে সহজভাবে দেখা যায় না শায়লা। আমার কোন ব্যাপারটা তোমার কাছে করুণা মনে হলো বলো তো? সবই। এই যে আমার চাইতে বেশি আমার পরিবারের চিন্তা করা, তাদের জন্য দায়িত্ব পালন করা, সবই করুণা মনে হয়। মনে হয় আপনি দাদাজানের আদেশ পালন করছেন কেবল তাকে খুশি করতে, এত কিছু করছেন। রিদওয়ান শায়লার কোমল মুখাবরণ দেখল কিয়ৎকাল। অনেকটা ভাবুক মানুষের মতো বলল, আমার মানুষটা বড্ড আজব বুঝলে। মন একরকম চায়, মস্তিষ্ক চায় আরেক রকম।
মন আর মস্তিষ্কের চাওয়া পাওয়া বেশিরভাগ সময় সাংঘর্ষিক। আমাদের মন চায় স্বাধীনভাবে বাঁচতে, অথচ মস্তিষ্ক নিয়মে আবদ্ধ। ছোটবেলা থেকে যে আমাদের মগজে ঠকিয়ে দেওয়া হয়, আমরা জ্ঞানে অজ্ঞানে সেসবই মেনে চলি। সামাজিক রীতিনীতি, পারিবারিক শিক্ষা সব মিলে আমাদের মন আর মগজ সবসময় একটা যুদ্ধের ময়দান। অ্যান্ড গেস হোয়াট, বিজয় কে হয় জানো? আমাদের মগজ। মগজের কথা অনুযায়ী চলতে চলতে আমরা একসময় বিশ্বাস করতে শুরু করি আমরা যা করছি তা আমাদের মন চাইছে বলে করছে। আমরা আসলে নিয়মের চলে অভ্যস্ত। মুখে যতই বলো না কেন, মন চায়, কারণ নিয়মের বেড়া চলে জীবনটা নির্ঝঞ্ঝাট কাটুক। যতই দাদা জানে যা হোক না কেন, এই চা অনুযায়ী চলতে ভালো লাগছে আমার। শায়লা ফুঁস করে শ্বাস ছাড়ে। আপনার এত কঠিন কথা আমি বুঝি না রিদওয়ান। সত্যি বলতে এত সহজে আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে আমাদের সম্পর্কটাও আরও সময় দেওয়া উচিত। শুধু দাদুদের কথায় ভরসা করা উচিত হবে না। আমি নিজেকে কোনো এক পর্যায়ে না নিয়ে অন্য কিছু ভাবতে পারছি না আসলে। জীবনের এই টালমাটাল পরিস্থিতিতে কেউ আমাকে সামান্য খোঁচা দিল আমার মান সম্মানের ঘরে টান পড়ে। আমি মেনে নিতে পারি না। রিদওয়ান নরম করে হাসল। আপুর কথা শুনে এটা মনে হলো। শায়লা মাথা নাড়ে। নতুন করে বুঝতে পারলাম লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। আমার মনে হয় কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে 50-50। অবস্থান, যোগ্যতা সব মিলিয়ে দুজন দুজনের পরিপূরক হবে। একজন 20 আরেকজন 80, এমন সম্পর্ক নিয়ে সন্দিহান আমি। আমাদের সম্পর্কটা হচ্ছে এই 80 আর 20, মাঝে 60-এর গ্যাপ পূরণ করতে না পারলে ভবিষ্যতে ভীষণ সমস্যা হবে। যেহেতু আমি 20, আরও 30 নাম্বার আমাকে যোগ করতে হবে। রিদওয়ান এবার হেসে দিল। আমাকে তাহলে 30 নম্বর কমাতে হবে, কিন্তু কিভাবে কমাবো? শায়লা ঠোঁট কামড়ে ধরল। বোঝার চেষ্টা করলো রিদওয়ান ওর কথাগুলোকে মজা করে উড়িয়ে দিচ্ছে কিনা। ও মৃদু স্বরে প্রতিবাদ করলো। ঠিক তা বলিনি, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে কমাবেন। কিভাবে কমাবেন আমি জানি না। আমার জন্য আপনার 80 হওয়ার দরকার নেই, 50 হলেই চলবে। রিদওয়ানকে এবার কিছুটা উদাস দেখায়। এত পুঙ্খানুপুঙ্খানুভাবে কি জীবন চলে? জীবন তো কোনো অঙ্ক না শায়লা, যে হিসেব মেরেই চলতে হবে। 2 দিয়ে 4 হলে ভালো, তবে না হলে কোনো ক্ষতি নেই। এটা মেনে নিলে চলার পথ সহজ হবে। শায়লা জবাব দিল না কোনো। ওর আসলে ভালোই লাগছে না। খুব ভালো মতোই জানে রিদওয়ানের কথাগুলো ওর মতো বাবাহীন পরিবারের মেয়ের জন্য কেবল তত্ত্ব কথা। অন্তত এই মুহূর্তে তেমনই মনে হলো ওর কাছে। রিদওয়ান ওর মনের হাল বুঝেই ওর আচমকা হাতটা ধরল। চমকে উঠল শায়লা। হাতটা ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু রিদওয়ান ছাড়ল না। জলদ গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার হাত ধরার অধিকারও নেই আমার। এমন করছে কেন? আমার সাথে এক রুমে থাকতে পারো, অথচ হাত ধরলে দোষ? শায়লা শান্ত হয়ে গেল। এক রুমে থাকলেও রিদওয়ানের আগে কখনো কাছাকাছি আসা তো দূর, হাত ধরারও চেষ্টা করেনি। সে কথা ভেবে কথা বাড়ায় না শায়লা। মন ভালো থাকলে হয়তো এই স্পর্শে শিহরিত হতো, কিন্তু এখন কোনো অনুভূতিই এলো না। রিদওয়ান কোমল কণ্ঠে শায়লাকে প্রবোধ দিল। শোনো শায়লা, যে চাই বলুক, মার্কিংয়ে তুমি 30 পাও কি 50, তুমি আমার স্ত্রী। আর এটা কখনো মিথ্যে হয়ে যাবে না। আমি জানি তোমার স্বপ্ন ছিল জীবনে কিছু করা, নিজের একটা পরিচয় তৈরি করা। কোনোটাতেই আমার আপত্তি নেই, কিন্তু বারবার আমাদের সম্পর্কটা প্রশ্নবিদ্ধ করবে না। যে সম্পর্ক ঠিকঠাক শুরু হয়নি তাই শেষ হওয়ার কথা বারবার বলাটা অনুচিত। আমরা নিজেদের একবার সুযোগ তো দেব, তাই না? শায়লা তবুও জবাব দিল না। রিদওয়ান ফট করে ওর হাত ছেড়ে দিল। বলল, এরপরে আর এই বিষয়ে কোনো কথা বলবো না আমি। আজ শেষবার মতো বললাম। নীরবতা ভঙ্গ করলো শায়লা। বলল, আমার খিদে পেয়ে গেছে, বাইরে খাবেন না আমি হলে চলে যাব? রিদওয়ানের মুখে হাসি ফুটল। চলো বাইরে কোথাও যাই। ঠিক আছে। শায়লা মেনে নিল। খাওয়া দাওয়া শেষে শায়লাকে ওর হলের সামনে নামিয়ে দিয়ে হাতে একটা প্যাকেট দিল রিদওয়ান। এখানে স্যাভলন, ব্যান্ডেজ আর ওষুধ আছে শায়লা। ঘুরে ঘুরে হাঁটছো দেখলাম, নিশ্চয়ই পা ছিলে গেছে। পায়ে মলমটা লাগিয়ে নিই, আর ওষুধটা মনে করে খেও। কোনো সমস্যা বোধ করলে আমাকে ফোন দেবে। শায়লা কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। থ্যাংক ইউ। খুব পেন হচ্ছে আসলে। রিদওয়ান হুট করে গম্ভীর হলো। যাও তাড়াতাড়ি জায়গাটা ক্লিন করে মলম দাও, আসছি আমি। ভার্সিটিতে সরকারি ও বিরোধী দলের দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়ে শায়লার ইয়ার ফাইনাল পরীক্ষা পিছিয়েছে। হল ছাড়ার নির্দেশও এসেছে। শায়লা ভীষণ চিন্তিত হলো। বাড়ি চলে যেত, কিন্তু টিউশনিগুলোর জন্য তাও পারছে না। থাকবে কোথায় এই ভাবনা তিষ্টাতেই দিচ্ছে না ওকে।
রিদওয়ানের বাসায় যাওয়া সম্ভব না। কী করবে ভেবে পাচ্ছে না শায়লা। না পেরে টুম্পাকে ফোন দিল শায়লা। টুম্পা কেমন আছিস? টুম্পা বেশ খুশি হলো শায়লার ফোন পেয়ে। তুই কেমন আছিস? পরীক্ষা তো পিছিয়ে গেল, কি করবি তুই? বাড়ি চলে যাবি? শায়লা ইতস্তত করে জবাব দিল, যেতে তো চেয়েছিলাম, কিন্তু আমার টিউশনিগুলোর কি হবে? ওদের কি এতদিন না পড়িয়ে থাকা যাবে? ও তাই তো, তাহলে কি করবি তুই? হল তো ছাড়তে বলে দিয়েছে। সেইটাই ভাবছি আসলে। হঠাৎ টুম্পা উৎসুক গলায় প্রস্তাব দিল, তুই না হয় কদিন আমাদের বাসায় থেকে যা শায়লা, পরে বাড়ি গেলে যাবি। দুই বান্ধবী বেশ মজা করবো কদিন। শায়লা যেন হাফ ছেড়ে বাঁচে টুম্পার প্রস্তাব পেয়ে, তবুও ওকে বসতে না দিয়ে বলল, তোর বাসায় তোর বাবা মা আপত্তি করবে না তো? তাদের আপত্তি করার এত সময় কোথায় শায়লা? বাবা মা দুজনেই অফিস করেই বিজি থাকে, বাসায় কেবল আমি আর ভাইয়া। তুই চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। খুশি হয়ে ফোন কাটে শায়লা। দ্রুত হাতে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে নিয়ে নেয়। টুম্পার বাসা ওয়ারিতে, এখান থেকে খুব একটা দূরে নয়। বের হবে এমন সময় রিদওয়ানের ফোন। শায়লা, কোথায় তুমি? এই তো টুম্পার বাসায় যাব, জিনিস গোছাচ্ছি। টুম্পার বাসায় কেন যাবে? আমাদের কুয়াকাটা যাওয়ার কথা ছিল, ভুলে গেছো? শায়লার ভ্রু কুঁচকে গেল। হ্যাঁ সেটা কি, আজ কয়েকদিন পরে না? রিদওয়ান স্পষ্টত বিরক্ত হয়ে জবাব দেয়, আজ রাতেই তো শায়লা, টিকিট কাটা হয়ে গেছে। আগে বলে রাখার বড় ভুলে গেলে কি করে? যাই হোক, প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। আমি তোমাকে রাত 8টায় পিক করব। রাতে বাইরে খেয়ে তারপর বাসে উঠবো, ঠিক আছে? শায়লার রিদওয়ানের সাথে যেতে ইচ্ছে করছে না, তবুও মেনে নিল। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, আপনি আসুন। রিদওয়ান এলো 8টায়। ততক্ষণে হল খালি হয়ে গেছে। রুমে একা একা ভয় লাগছিল বলে শায়লা নিচে রিসেপশনে বসেছিল। রিদওয়ান ফোন দেওয়া মাত্রই ব্যাগ নিয়ে বেরোলো সে। শায়লার হাতে দুটো ব্যাগ দেখে রিদওয়ানের মুখে ভাঁজ পড়ল। দুটো ব্যাগ কেন? আপনি কিছু জানেন না? কি জানবো? ভার্সিটিতে গন্ডগোল হয়েছে, 1 মাস বন্ধ দিয়ে আমাদের হল ছাড়তে বলেছে। এসব জানেন না আপনি? রিদওয়ান মাথা দোলায়। জানি। তুমি আমাকে ফোন দাওনি কেন? শায়লার ভ্রু কুঁচকে গেল। কোন ব্যাপারে ফোন দিব? আচ্ছা, হল ছাড়তে হবে এটা জানাবে না? আমাকে না জেনে তুমি টুম্পার বাসায় কেন যাচ্ছিলে? শায়লা মুখ নিচু করল। তো কি করব? আপনাদের বাসায় আমি যাব না, তাই আর আপনাকে জানাইনি। এদিকে টিউশনি ফেলে বাড়িও যেতে পারছি না, আবার হলেও থাকার উপায় নেই। তাই ভাবলাম টুম্পার বাসা থেকে আসি কিছুদিন। রিদওয়ানের দু চোখে বিরক্তি। সে জলদ গম্ভীর কণ্ঠে বলল, তোমার উচিত ছিল আমাকে জানানো। যাই হোক, আমি হয়তো জানানোর যোগ্য হইনি, তাই জানাওনি। রিদওয়ানের কণ্ঠের উষ্মাটুকু টের পেল শায়লা। সে অপরাধী গলায় জবাব দেয়, সরি, তখন আসলে খুব হোপলেস লাগছিল, আপনার কথা মনে আসেনি। হুম, আমার কথা মনে হচ্ছিল, কিন্তু তুমি ভেবেছো আমি তোমাকে বাসায় নিয়ে যাব, তাই ইচ্ছা করেই বলো না আমাকে, তাই না? শায়লা মাথা নিচু করে রইল। রিদওয়ান ওকে দেখে হতাশ গলায় বলল, এখনো তোমার ভরসার জায়গা হতে পারলাম না শায়লা, খুবই কষ্ট লাগছে। রিদওয়ানের কথাটা শায়লার হৃদয় তোলপাড় করলো। সে অস্ফুট স্বরে বলল, এসব কি বলছেন? আর এখন এসব কথা আসবি বা কেন? সেদিন তুমি বলেছিলে আমি যোগ্যতায় আসি, আসলে তো আমি বিশহরে যোগ্য না। নাহলে সর্বপ্রথম ফোনটা টুম্পাকে আমাকে করতে। শায়লা কি বলবে ভেবে পেল না। একথা ঠিক, রিদওয়ানকে ফোন করার কথা মনে এলো, ফোন করেনি সে। অপরাধ বোধে ছেয়ে গেল ওর মন। রিদওয়ানকে কিছু বলা দরকার, কিন্তু কি বললে রিদওয়ানের ভালো লাগবে বুঝল না। আমি আসলে শায়লা কথা গোছানোর চেষ্টা করে। রিদওয়ান হাত দেখালো। আচ্ছা বাদ দাও, আর কিছু বলতে হবে না। জোর করে সব হয় না আসলে, তাই আমাকে খুশি করতে মিছে কোনো স্তুতি বাক্য বলতে হবে না আর। শায়লা চুপসে গেল। রিদওয়ান আজ একটু বেশি রেগে আছে কেন? সে কি জানে না শায়লা কেমন? গাড়িতে উঠেও রিদওয়ানের কোনো বন্ধুকে না দেখতে পেয়ে শায়লা জানতে চাইল, কাউকে তো দেখছি না, আপনার বন্ধুরা যাবে না? যাবে তো, ওরা কাল আসবে, আমরা একদিন আগে যাচ্ছি। রিদওয়ান স্বাভাবিকভাবেই উত্তর দিল, কিন্তু শায়লা প্রশ্নবিদ্ধ নজরে তাকালো। আমরা আগে যাচ্ছি কেন? ওদের সাথে যাওয়ার কথা ছিল না? রিদওয়ান তীব্র আশ্লেষে বলেই ফেলল, ওরা যাক বা না যাক, তোমার কি সমস্যা? তুমি ওদের সাথে যেতে চাও নাকি আমার সাথে? শায়লা থতমেত খেয়ে বলল,
রাগ করছেন কেন? কি হয়েছে আপনার? সাথে সাথে রিদওয়ান শান্ত হয়ে গেল। নমনীয় কণ্ঠে বলল, কিছু হয়নি, দয়া করে একটু চুপ থাকো, মাথা ধরেছে আমার। শায়লা কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নিল। জানালা দিয়ে বাইরে অন্ধকারে তাকালো। গাড়ি ছুটছে তুমুল বেগে। শায়লার মনটা উদাস হলো। এই যে অনাহুতের মতো জীবনে এসে রিদওয়ান তার জীবনে জড়িয়ে যাচ্ছে, ব্যাপারটাই যেন কেমন। রিদওয়ান চায় ওর ভালো মন্দ সব বিষয় যেন তাকে জানায় শায়লা। হয়তো এটাই স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু শায়লা কেন যেন পারে না। কেন সব সময় ভয় লেগে থাকে তার মনে। কেন বারবার মনে হয় সে রিদওয়ানের ওপর নির্ভরশীল হলেই রিদওয়ান তাকে দূরে ঠেলে দেবে। তার বাবা আর মায়ের মধ্যেও তো কোনো সমস্যা ছিল না। সুখী জীবন ছিল মায়ের। বাবার উপর পুরোপুরি নির্ভরশীল ছিল মা। হুট করে একদিন মানুষটা অন্যের হয়ে গেল কেন তবে? চোখের সামনে মাকে কাঁদতে কাঁদতে পাথর বনে যেতে দেখেছে শায়লা। দাদু তার মাকে মেয়ে বানিয়ে নিজের কাছে রেখে দিল। মায়ের নামে সম্পদ লিখে দিল বলে ফুপুরা নাখোশ হলো। কত কথা শুনিয়েছে মা আর তাদের। ফুপুরা রাগ করে বাপের বাড়ি আসে না। মা থাকলে নাকি আসবেও না কোনো দিন। মা নাকি তাদের হক নষ্ট করেছে। পুরনো দিনের কথা ভেবে শায়লার হৃদয় আর্দ্র হলো। চোখ দুটো ভিজে ওঠে অজান্তেই। কিভাবে সেই দিনগুলো কেটেছে সেসব আর মনে করতে চায় না শায়লা। কেউ জানে না সেই বয়ঃসন্ধির সময়টাতে শায়লা একটু একটু করে ভেঙে চুরমার হয়েছে। স্কুলে ঘরে বাইরে সব জায়গায় বাবার নতুন জীবন জানার জন্য মানুষের রসালো আলাপ, মাকে নিয়ে আলোচনা সমালোচনা সব মিলিয়ে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল শায়লা। বন্ধুবিহীন জীবনে পড়ালেখাকে আপন করে নিয়েছিল। মানুষের প্রশ্ন থেকে বাঁচতে বইয়ে মুখ গুজে থাকতে লাগলো। কোনো আনন্দ ছিল না তাদের জীবনে। ছিল কেবল গঞ্জনা আর গুঞ্জন। সেসব মনে করে শায়লা কেঁপে ওঠে। চোখ বুঝতেই ওর দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। রিদওয়ানও চোখ বুঝেছিল। মন ভীষণ খারাপ তার। আজ ডিউটিতে থাকাকালীন এক রোগী এলো। রোগীর অবস্থা ভীষণ সিরিয়াস ছিল। রিদওয়ান ডিউটি ডাক্তার হিসেবে তাড়াহুড়ো করে ট্রিটমেন্ট দেওয়ার পরও রোগী বাঁচল না। রোগীর স্বজনরা ভীষণ হইচই করছে, গালাগাল দিচ্ছে। রিদওয়ান তখন ডিউটিতে বলে সব ঝড় রিদওয়ানের ওপর দিয়ে গেল। স্যারেরাও অকারণে ঝাড়ল রিদওয়ানকে। এর মধ্যে শায়লার ইউনিটে গণ্ডগোলের কথা শুনেছে। শায়লার ফোনের অপেক্ষায় থেকেছে, কিন্তু শায়লা ফোন করলো না সারাদিন। ভীষণ রাগ হচ্ছিল রিদওয়ানের। এত কিছু করার পরেও মেয়েটা তাকে ভরসা করে না, বিশ্বাস করে না। নিজেকে কেন যেন ব্যর্থ লাগছিল। পৌরুষে আঘাত লাগে তার। সে কি কারো বিশ্বাসের যোগ্য না? কেন কেউ তাকে পছন্দ করে না? শায়লার ওপর রাগ বাড়ছিল ক্রমশ। এর মধ্যে শায়লার এত প্রশ্ন শুনে রিদওয়ানের মেজাজ ধরে রাখতে পারে না। এখন চোখ বুজে থাকার পর মনে হচ্ছে শায়লাকে কষ্ট পেল ওর আচরণে। হুট করে চোখ খুলে শায়লার দিকে তাকালো রিদওয়ান। মেয়েটা জানালা দিয়ে অন্ধকারে তাকিয়ে আছে। মাঝে মাঝে রাস্তার পাশে থাকা দোকানের আলো এসে ওর মুখে পড়ছে। রিদওয়ান আবিষ্কার করলো শায়লার দু চোখ বেয়ে জল গড়াচ্ছে। শরীর কেঁপে উঠছে মাঝে মাঝেই। রিদওয়ানের বুক কেঁপে উঠল। সে ব্যস্ত হয়ে শায়লার দিকে ঝুঁকে গেল। হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? কী হয়েছে? আমি বকেছি বলে মন খারাপ হচ্ছে? আমি সরি, ভীষণ সরি। প্লিজ কেঁদো না, মাফ করে দাও আমাকে। শায়লা হতচকিত হলো। রিদওয়ান একের পর এক বলেই যাচ্ছে। শায়লা দ্রুত হাতে চোখ মুছল। নাক টেনে স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না। রিদওয়ান ব্যগ্র হয়ে জানতে চাইল, কাঁদছো কেন তবে? শায়লা মৃদু স্বরে জবাব দিল, এমনি। রিদওয়ান কোমল কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ? শায়লা জবাব দিল না। রিদওয়ান আচমকা শায়লার ডান হাতটা নিজের মুঠোয় পুড়ে নিল। আজ আমারও খুব মন খারাপ জানো, কিন্তু আমি ছেলে বলে কাঁদতে পারছি না। শায়লা চমকে তাকালো। রিদওয়ান চোখ বুঝে সিটে মাথা রেখেছে। আপনার কেন মন খারাপ? কি হয়েছে? রিদওয়ান চোখ খুলল। নিষ্প্রভ দৃষ্টি মেলে কৌতুকের স্বরে বলল, তাও ভালো নিজ থেকে জানতে চাইলে। আমি তো ভেবেছি তুমি কখনো আমার খবর নেবে না। শায়লার দৃষ্টি নত হলো। ঠোঁট কামড়ে ধরল। কিছুটা রুক্ষ স্বরে বলল, হেয়ালি না করে বলুন কি হয়েছে? মন কেন খারাপ আপনার? রিদওয়ান আঙুল দিয়ে চুলগুলো ব্রাশ করলো। মৃদু স্বরে ফিসফিস করলো, হয়েছে তো অনেক কিছু, তবে সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে তোমার জন্য। সারাদিন তোমার ফোনের অপেক্ষা ছিলাম, অথচ তুমি ফোন করনি। নিজেকে অচোখে ভেবে মনটা টুকরো টুকরো হয়ে গেছে। শায়লা অস্বস্তিতে মাথা নত করলো। শোনা যায় না এমন গলায় বলল, সরি,
আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। তুমি কি জানো তুমি ফোন করলে আমি বিরক্ত না হয়ে খুশি হব? প্রিয়জন ফোন করলে কেউ বিরক্ত হয়? রিদওয়ানের এমন কথায় শায়লা চমকে উঠল। ওর গাল দুটো ঈষৎ লাল হলো। লজ্জা থেকে বাঁচতে তাড়াহুড়ো করে বাইরে নজর দিল রিদওয়ান। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, বুঝতে চাইছে শায়লার নীরবতার আসল কারণ। ওর লাজুক মুখভঙ্গি দেখে খানিকটা আন্দাজ করে মন খারাপ দূর হয়ে গেল। চটুল গলায় বলল, তুমি কি লজ্জা পাচ্ছ শায়লা? একটু তাকাও তো দেখে দেখে লজ্জা পেলে কেমন লাগে তোমার?